নমস্কার, চুপকথার গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন প্রবোধ কুমার সান্যালের অঙ্গার। গল্প পাঠে আমি মৃদুলা। গল্প পাঠ সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। গল্পটি বড় হওয়ার দরুন আমরা গল্পটিকে 3টি পর্বে নিয়ে আসতে চলেছি। আজ প্রথম পর্ব। বছর 8 হলো দিল্লিতে আমি চাকরি করছি। কলকাতার সঙ্গে সম্পর্ক কম। কোনো কোনো বছরে কলকাতায় এক-আধবার আসি, ঘুরে বেরিয়ে সিনেমা দেখে আবার ফিরে চলে যাই। নইলে ইদানিং আর আসা হয়ে ওঠে না। বছর 3 আগে ফরিদপুর থেকে শোভনা আমাকে চিঠি লিখেছিল। ছোট দাদা, তুমি নিশ্চয়ই শুনেছ, আজ 6 মাস হতে চলল আমার কপাল ভেঙেছে। ছেলেটাকে নিয়ে কিছুদিন শ্বশুর বাড়িতে ছিল, কিন্তু সেখানেও আর থাকা চলল না। তোমার ভগ্নিপতি 100 টাকা যা রেখে গিয়েছিলেন তাও খরচ হয়ে গেল, আর দিন চলে না। তুমি আমার মামাতো ভাই হলেও তোমাকে চিরদিন সহোদর দাদার মতন দেখে এসেছি। ছেলেটাকে যেমন করে হোক মানুষ করে তুলতে না পারলে আমার আর দাঁড়াবার ঠাঁই কোথাও থাকবে না। এদিকে যুদ্ধের জন্য সব জিনিসের দাম ভীষণ বেড়ে গেছে। নুটু পাশ করে চাকরি খুঁজছে, এখনো কোথাও কিছু সুবিধে হয়নি। মা ভেবে আকুল। স্কুলের মাইনে দিতে না পারায় হাড়ুর পড়া বন্ধ হয়ে গেল। বাবার কোম্পানির কাগজ ভেঙে সব খাওয়া হয়ে গেছে। তুমি যদি এই অবস্থায় দয়া করে মাসে মাসে 10টি টাকা দাও তাহলে অনেকটা সাহায্য হতে পারে। ইতি। দিল্লিতে আমার এই চাকরির খোঁজ প্রথম পিসেমশাই আমাকে দেন। সুতরাং শোভনার চিঠি পেয়ে স্বর্গত পিসেমশাইয়ের প্রতি আমার সেই আন্তরিক কৃতজ্ঞতাটা হৃদয়াবেগের সঙ্গে ঘুলিয়ে উঠল। সেই দিনই আমি 25টি টাকা পাঠিয়ে দিলুম এবং শোভনাকে জানালুম, তোর ছেলে যতদিন না উপার্জনক্ষম হয় ততদিন প্রতি মাসে আমি তোর নামে 15 টাকা পাঠাবো। সেই থেকে শোভনা, পিসিমা, নুটু, হাড়ু সকলের সঙ্গেই আমার চিঠিপত্রে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। পুজোর সময় এবং নতুন বছরের আরম্ভেও আমি কিছু কিছু টাকা তাদের দিতুম। 3 বছর এইভাবেই চলে এসেছে। ইতিমধ্যে যুদ্ধের গতির সঙ্গে সঙ্গে বাংলাদেশের কী প্রকার অবস্থা দাঁড়িয়েছে, অথবা শোভনারা কিভাবে তাদের সংসার চালাচ্ছে, এর পুঙ্খানুপুঙ্খ খোঁজ খবর আমি নিইনি, দরকারও হয়নি। মাঝখানে বোমার ভয়ে যখন কলকাতা থেকে বহু লোক মফস্বলের দিকে এখানে ওখানে পালিয়েছিল, সেই সময় শোভনার চিঠিতে কেবল জানতে পেরেছিল ফরিদপুরে জিনিসপত্রের দর খুব বেড়ে গেছে, অনেক লোক এসেছে ইত্যাদি। কিন্তু টাকা আমি নিয়মিত পাঠাই, নিয়মিতই প্রাপ্তি স্বীকার এবং চিঠিপত্রও আসে। যা হোক, এরকম করেই শোভনাদের দিন কাটছে। কিন্তু প্রায় 6 মাস আগে মাসিক 15 টাকা পাঠাবার পর দিন কয়েক বাদে টাকাটা দিল্লিতে ফেরত এলো। জানতে পারলুম ফরিদপুরের ঠিকানায় পিসিমারা কেউ নেই। কোথায় তারা গেছে, কোথায় আছে, কিছুই জানা যায়নি। চিঠি দিলুম, তার উত্তর পাওয়া গেল না। আর কিছুকাল পরে আবার মানি অর্ডারে টাকা পাঠালুম, কিন্তু সেই টাকাও যথাসময়ে ফেরত এলো। ব্যাপারটা কিছুই বুঝতে না পেরে চুপ করে গিয়েছিলুম। ভাবলুম টাকার দরকার হলে তারা নিজেরাই লিখবে, আমার ঠিকানা তো আর তাদের অজানা নয়। কিন্তু আজ প্রায় 3 বছর পরে হঠাৎ কলকাতায় যাবার সুযোগ হলো এইমাত্র সেদিন। আমাদের ডিপার্টমেন্টের সাহেব যাচ্ছেন কলকাতায় তদবির তদন্তের কাজে, আমাকেও সঙ্গে যেতে হবে। ভাবলুম এই একটা সুযোগ। সপ্তাহ 3 মধ্যে কোনো একটা শনিবারে যাব ফরিদপুরে, সোমবারটা নেব ছুটি। দিন 2 মধ্যে দেখাশোনা করে ফিরব। একটা কৌতূহল আমার প্রবল ছিল। যাদের বর্তমানে অথবা ভবিষ্যতে কোনো সংস্থার হওয়ার কোনো আশা নেই, সেই দরিদ্র পিসিমা আর শোভনা 15 টাকা মাসোহারার প্রতি এমন উদাসীন হলো কেন? শুনেছিলাম ফরিদপুর টাউনে ইতিমধ্যে কলেরা দেখা দিয়েছিল। তবে কি তাদের একজনও বেঁচে নেই? মনে কতকটা দুর্ভাবনা ছিল বই কি। সাহেবের সঙ্গে কলকাতায় এলুম।
এবং এসে উঠলুম 5 গুণ খরচ দিয়ে এক হোটেলে। এসে দেখছি এই বিরাট মহানগর একদিকে হয়ে উঠেছে কাঙালি প্রধান, আর একদিকে চলছে যুদ্ধ সাফল্যের প্রবল আয়োজন। ফলে যারা অবস্থাপন্ন ছিল তারা হয়ে উঠেছে বহু টাকার মালিক, আর যারা গরিব গৃহস্থ ছিল তারা হয়ে এসেছে সর্বশান্ত। দেশে সবাই বলছে দুর্ভিক্ষ, গভর্নমেন্ট বলছেন না, এ দুর্ভিক্ষ নয়, খাদ্যাভাব। দুটোর মধ্যে তফাৎ কতকটুকু সে আলোচনা আপাতত স্থগিত রেখে সপ্তাহখানেক ধরে আমার কর্তব্যস্রোতে গা ভাসিয়ে দিল। এর মধ্যে আর কোনো দিকে মন দিতে পারিনি, এইভাবেই চলছিল। কিন্তু ছোট পিসির মেজ ছেলে টুনুর সঙ্গে একদিন শিয়ালদার বাজারের কাছে হঠাৎ দেখা হয়ে যেতেই কথাটা আবার মনে পড়ে গেল। একটা ফুল কাটা চটের থলেতে 1.5 সের চাল আর বাঁ হাতে ডাঁটা শাক নিয়ে সে বিকেলের দিকে পথ পেরিয়ে যাচ্ছিল। দেখা হতেই সে থমকে দাঁড়ালো। বললুম, কিরে টুনু? চমকে সে ওঠেনি, কিছুতেই বোধহয় সে আর চমকায় না। কেবল তার অবসন্ন চোখ দুটো তুলে সে শান্ত কণ্ঠে বললে, কবে এলে ছোটদা? তার হাত ধরে বললুম, তোদের খবর কী রে? খবর বলে সে পথের দিকে তাকালো। মিলিটারি কসাইখানার মৃত্যুপথযাত্রী রুগ্ন গাভীর মতো দুটো নিরীহ তার চোখ, যেন এই শতাব্দীর অপমানের ভারে সে চোখ আচ্ছন্ন। মুখ ফিরিয়ে বললে, খবর আর কি, কিছু না। হাসি মুখে বললুম, এ কি তোর চেহারা হয়েছে রে? 25 বছর বয়স হয়নি, এরই মধ্যে যে বুড়ো হয়ে গেলি। আমার মুখের দিকে চেয়ে টুনু বললে, বাংলাদেশে থাকলে তুমিও হতে ছোটদা। কথাটায় অভিমান ছিল, ঈর্ষা ছিল, হতাশা ছিল। বললুম, চাল কিনলে বুঝি? টুনু বললে, না, অফিস থেকে পাই কন্ট্রোলের দামে। 4 জন লোক, কিন্তু সপ্তাহে 6 সেরের বেশি পাইনে। এই তো যাব, গেলে রান্না হবে। তোমার খবর ভালো? দেখতেই তো পাচ্ছি, বেশ আছো। আচ্ছা চলি, যুদ্ধ থামবার পর যদি বাঁচি আবার দেখা হবে। বললুম, শোভনাদের খবর কিছু জানিস? তারা কি ফরিদপুরে নেই? না বলে একটু থেমে টুনু পুনরায় বললে, তাদের খবর আমার মুখ দিয়ে শুনতে চেও না ছোটদা। কেন রে, তারা থাকে কোথায়? বউবাজারে, 313 F নম্বরে। হ্যাঁ, যেতে পারো বইকি একবার। আসি তাহলে। এই বলে টুনু আবার চলল নির্বোধ ও ভারবাহী পশুর মতো ক্লান্ত পায়। টুনুর চোখে মুখে ও কণ্ঠস্বরে যেরকম নিরুৎসাহ লক্ষ্য করল, তাতে শোভনাদের সঙ্গে দেখা করতে যাবার রুচি চলে যায়। কলকাতায় এসে তারা যদি শহরতলির আনাচে কানাচে কোথাও ঘর ভাড়া নিয়ে থাকতো তাহলে একটা কথা ছিল, কিন্তু বউবাজার অঞ্চলের বাসা ভাড়াও তো কম নয়। একটা কথা আমার প্রথমেই মনে হলো, নুটু হয়তো ভালো চাকরি পেয়েছে। আজকাল অন্ন দুর্লভ, চাকরি দুর্লভ নয়। যারা চিরনির্বোধ ছিল তারা হঠাৎ চতুর হয়ে উঠল এই সম্প্রতি। 100 টাকার বেশি মাসিক মাইনে পাওয়ার কল্পনা যাদের চিরজীবনেও ছিল না, তারা যুদ্ধ সরবরাহের কন্ট্রাক্টে সহসা হয়ে উঠল লক্ষপতি। এবং দুর্ভিক্ষকালে চাউলের জুয়া খেলায় কেউ কেউ হলো সহস্রপতি। হয়তো নুটুর মতো বালকও এই যুদ্ধকালীন জুয়ায় ভাগ্য ফিরিয়ে ফেলেছে। ওদের খবর নেব কি নেব না, এই তোলাপাড়ায় আর কাজের চাপে কয়েকটা দিন আরও কেটে গেল। হঠাৎ আফিসের সাহেব জানালেন, আগামীকাল আমাদের দিল্লি রওনা হতে হবে, এখানকার কাজ ফুরিয়েছে। আমারও এখানে থাকতে আর মন টিকছিল না। আমার হোটেলের নিচে সমস্ত রাত ধরে শত শত কাঙালির কান্না শুনে বিনিদ্র দুঃস্বপ্নে এই কটা দিন কোনো মতে কাটিয়েছি। আর পারিনি, দুর্গন্ধে কলকাতা ভরা। তবু এখান থেকে যাবার আগে একবারটি পিসিদের খবর না নিয়ে যাওয়ার ভাবনায় মন খুঁতখুত করছিল। বিশেষ করে যাবার আগের দিনে ছুটিটা পেলুম জিনিসপত্র গুছিয়ে নেবার জন্য। একটা সুযোগও পাওয়া গেল। বউবাজারের ঠিকানা খুঁজে বার করতে আমার বিলম্ব হলো না। মনে করেছিলাম তারা যে অবস্থাতেই থাকুক না কেন, হঠাৎ গিয়ে দাঁড়িয়ে একটা চমক দেব। কিন্তু বাড়িটা দেখেই আমি দিশেহারা হয়ে গেলুম। সামনে একটা গেঞ্জি বোনার ঘর, তার পাশে লোহার কারখানা, এদিকে মণিহারি দোকান,
ভেতরে ভুসিমালের আড়ত। নিচেকার উঠোনে গিয়ে দাঁড়িয়ে দেখি নিচের তলাটায় কতকগুলি লোক সোনদড়ির জাল বুনছে ক্ষিপ্র হস্তে। উপরতলাটা লক্ষ্য করে দেখি বহু লোকজন। ওটা যে মেস বাসা তা বুঝতে বিলম্ব হলো না। একবার সন্দেহক্রমে বাড়ির নম্বরটা মিলিয়ে দেখলুম। না, ভুল আমার হয়নি, টুনুর দেওয়া এই নম্বরই ঠিক। এদিক ওদিক 2-4 জনকে ধরে জিজ্ঞেস পড়া করতে গিয়ে যখন গণ্ডগোল পাকিয়ে তুলেছি, দেখি সেই সময়ে বছর 12-13 বয়সের একটি মেয়ে সকৌতুকে উপরতলাকার সিঁড়ি বেয়ে মেসের দিকে যাচ্ছে এবং তাকে দেখে 4-5টি লোক ওপর থেকে নানা রঙে হাতছানি দিচ্ছে। আমি তাকে দেখেই চিনলুম, সে পিসিমার মেয়ে। তৎক্ষণাৎ ডাকলুম, মিনু। মিনু ফিরে তাকালো। বললুম, চিনতে পারিস আমাকে? না। তোর মা কোথায়? ভেতরে। বললুম, আমাকে পথ দেখিয়ে নিয়ে চল দেখি, এ যে একেবারে গোলক ধাঁধা। আয়, নেমে আয়। মিনু নেমে এলো। বললে, কে আপনি? ওড়ার মুখী বলে তার হাত ধরলুম। চল ভেতরে, তোর মার কাছে গিয়ে বলবো আমি কে। মুখ পুড়ি, আমাকে একেবারে ভুলেছিস? আমাকে দেখে ওপরতলাকার লোকগুলি একটু সরে দাঁড়ালো। বেশ বুঝতে পারছিলুম আমার হাতের মধ্যে মিনুর ছোট্ট হাতখানা অস্বস্তিতে অধীর হয়ে উঠেছে। উপরে উঠতে গিয়ে সে বাধা পেয়েছে, এটা তার ভালো লাগেনি। তার দিকে একবার চেয়ে আমি নিজেই তার হাতখানা ছেড়ে দিলুম। মিনু তখন বললে, ওই যে চৌবাচ্চার পাশের গলির ভেতর দিয়ে সোজা চলে যান, ওদিকে সবাই আছে। এই বলেই সে ওপরে উঠে গেল। চোখে মুখে তার কেমন যেন বন্য উদ্ভ্রান্ত ভাব। এই সেদিনকার মিনু, পরনে একখানা পাতলা সস্তা ডুরে, চেহারায় দারিদ্র্যের রুক্ষ শীর্ণতা। কি এরই মধ্যে তারুণ্যের চিহ্ন এসেছে তার সর্বাঙ্গে। তার অজ্ঞান চপলতার প্রতি ভীত চক্ষে তাকিয়ে আমি একটা বিষণ্ণ নিঃশ্বাস ফেলে ভেতর দিকে পা বাড়ালাম। বিস্ময় চমক দেবার উৎসাহ আমার আর ছিল না। সরু একটা আনাগোনার পথ পেরিয়ে আমি ভেতরে এসে দাঁড়িয়ে ডাকলুম, পিসিমা। কে? ভিতর থেকে নারী কণ্ঠে সাড়া এলো এবং তখনই একটি স্ত্রীলোক এসে দাঁড়ালো। বললে, কাকে চান? অপরিচিত স্ত্রীলোক, রং কালো, নাকে নাকছাবি, মুখে পানের দাগ, পরনে নীল কাঁচের চুড়ি। এই প্রকার স্ত্রীলোকের সংখ্যা বউবাজারেই বেশি। বললুম, তুমি কে? এই বলে অগ্রসর হলুম। স্ত্রীলোকটি বললে, আমি এখানকার ভাড়াটে। এমন সময় একটি ছেলে বেরিয়ে এলো। দেখেই চিনলুম সে হাড়ু। হাসি মুখে বললুম, কি হাড়ু, চিনতে পারিস? তোর মা কোথায়? সে আমাকে চিনল কি না জানি নে, কিন্তু সহস্যে বললে, ভেতরে আসুন, মা রাঁধছে। অগ্রসর হয়ে বললুম, তো দিদি কোথায়? দিদি এখনই আসবে, বাইরে গেছে। আসুন না আপনি। বেলা 12টা বেজে গেছে, কিন্তু এ বাড়ির বাসি পাট এখনও শেষ হয়নি। দারিদ্র্যের সঙ্গে অসভ্যতা আর অশিক্ষা মিলে ঘর দুয়ারের কেমন ইতর চেহারা দাঁড়ায়, এর আগে এমন করে আর আমার চোখে পড়েনি। ছায়ামলিন দরিদ্র ঘর দুখানার ভিজা দুর্গন্ধ নাকে এলো। এপাশে নর্দমা, ওপাশে কুৎসিত কলতলা। একধারে ঝাঁটা, ভাঙা হাঁড়ি, কয়লা আর পোড়া কাঠকুটোর ভিড়। ছেঁড়া চটের থলে টাঙিয়ে পায়খানা ও কলতলার মাঝখানে একটা আবরু রক্ষার চেষ্টা হয়েছে। পিসিমাদের মতো শুদ্ধচারিণী মহিলারা কেমন করে এই নরককুণ্ডে এসে আশ্রয় নিলেন, আমার কাছে একেবারে অবিশ্বাস্য। একটা বিশ্রী অস্বস্তি যেন আমার ভিতর থেকে ঠেলে ওপরে উঠে এলো। রান্নার জায়গায় এসে পিসিমাকে পেলাম। সহসা সবিস্ময়ে দেখলাম তিনি চটা ওঠা একটা কলাইয়ের বাটি মুখের কাছে নিয়ে চা পান করছেন। আমাকে দেখে বললেন, এ কি নলিনাক্ষ যে, কবে এলে? কিন্তু আমি নিমিষের জন্য স্তম্ভিত হয়ে গেছিলাম তার চা খাওয়া দেখে। পিসিমা হিন্দু ঘরে নিষ্ঠাবতী বিধবা। স্নান, আহ্নিক পূজা, গঙ্গা স্নান, দান, ধ্যান এইসব নিয়ে চিরদিন তাকে একটা বড় সংসারের প্রতিপালিকার আসনে দেখে এসেছি। সদ্য স্নাতা গরদের থান পড়া পিসিমাকে পূজা অর্চনার পরিবেশের মধ্যে দেখে কতদিন মনে মনে প্রণাম করে এসেছি। কিন্তু 3 বছরে তাঁর একই পরিবর্তন। আমিষ রান্নাঘরে বসে ভাঙা কলাইয়ের বাটিতে চা খাচ্ছেন তিনি। বললুম, পিসিমা,
প্রণাম করব, পা ছুঁতে দেবেন? পা বাড়িয়ে দিয়ে পিসিমা বললেন, কলকাতায় আমরা কমাস হলো এসেছি, তোমাকে খবর দেওয়া হয়নি বটে। আর বাবা, আজকাল কে কার খবর রাখে বলো? চারিদিকে হাহাকার উঠেছে। আমি একটু থতিয়ে বললুম, পিসিমা, আপনাদের মাসোহারার টাকা আমি নিয়মিতই পাঠাচ্ছিলুম, কিন্তু আজ 6 মাস হতে চলল আপনাদের কোনো খোঁজ খবর নেই। খবর আর আমরা কাউকে দিইনি নলিনাক্ষ। পিসিমার কণ্ঠস্বর কেমন যেন ঔদাসীন্য আর অবহেলায় ভরা। একদিন আমি তার অতি স্নেহের পাত্র ছিলুম, কিন্তু আজ তিনি যে আমার এখানে অপ্রত্যাশিত আবির্ভাবে খুশি হননি, এ তাঁর চোখ মুখ দেখেই বুঝতে পারি। হ্যাঁ গো দিদি, বলতে বলতে সেই আগেকার স্ত্রীলোকটি হাসি মুখে চাতালের ধারে এসে দাঁড়ালে। পিসিমা মুখ তুললেন। সে পুনরায় বললে, তুমি বাজারে যাবে গা? বাজারে আজ এই এত বড় বড় টাটকা তোপসে মাছ এসেছে, একেবারে ধরফর করছে। তার লালাসিক্ত রসনার দিকে তাকিয়ে পিসিমার মুখখানা কেমন যেন বিবর্ণ হয়ে এলো। তিনি বললেন, তুমি এখন যাও বিনোদবালা। এমন উৎসাহজনক সংবাদে ঔৎসুক্য না দেখে ম্লান মুখে বিনোদমালা সেখান থেকে সরে গেল। পিসিমা বললেন, তোমার কি খুব তাড়াতাড়ি আছে নলিনাক্ষ? বিশেষ কিছু না বলে আমি হাসলুম। আজকের দিনটা আপনাদের এখানে থাকবো বলেই আমি এসেছিলুম পিসিমা। তা বেশ তো, বেশ তো। তবে কি জানো বাবা, খাওয়া দাওয়ার কষ্ট কি না? বলতে বলতে পিসিমা চা খেয়ে বাটি সরিয়ে দিলেন। আমার থাকার কথায় তাঁর দিক থেকে কিছুমাত্র আনন্দ অথবা উৎসাহ দেখা গেল না। বললুম, শোভনা কোথায় পিসিমা? সে আসছে এক্ষুনি, বোধহয় ও বাড়ি গেছে। ঈষৎ অসন্তোষ প্রকাশ করে আমি বললুম, সে কি আজকাল একলা বাসা থেকে বেরোয়? পিসিমা বললেন, না তেমন কই, তবে তেলটা নুনটা মধ্যে মাঝে দোকান থেকে আনে বই কি। বিনোদ বলা যায় সঙ্গে। পিসিমা তাঁর কথার দায়িত্ব কিছু নিলেন না। কেমন একটা মনোবিকারে আমার মাথা হেঁট হয়ে এলো। বললুম, শোভনার ছেলেটি কোথায়? কত বড়টি হয়েছে? পিসিমা বললেন, তার খুড়ো জ্যাঠা আমাদের কাছে ছেলেটাকে রাখলো না নলিনাক্ষ, তাদের ছেলে তারা নিয়ে গেছে। সে কি পিসিমা, অতটুকু ছেলে মা ছেড়ে থাকতে পারবে? শোভনা পারবে থাকতে? তা পারবে না কেন বলো? 1 টাকায় 2 দুধও পাওয়া যায় না, ছেলেকে খাওয়াবে কি? নিজেদেরই হাঁড়ি চড়ে না কতদিন। অসুখ হলে ওষুধ নেই, শাড়ির জোড়া 12-14 টাকা, চাল পাওয়া যায় না বাজারে। আর কতদিন চোখ বুজে সহ্য করবো নলিনাক্ষ? ভিক্ষে কি করিনি? করেছি, রাত্রিরে বেরিয়ে মান খুইয়ে হাত পেতেছি। বলতে বলতে পিসিমা নিঃশ্বাস ফেললেন। পুনরায় বললেন, কই, কেউ আমাদের চাল ডালের খবর নেয়নি নলিনাক্ষ? অনেকটা যেন আর্তকণ্ঠে বললুম, পিসিমা, টুনুদেরও এই অবস্থা। সবাই মরতে বসেছে, তাই কেউ কারো খবর নিতে পারে না। টুনুর কাছেই আপনাদের ঠিকানা পেলুম। পিসিমা এতক্ষণ বসেছিলেন, অতটা লক্ষ্য করিনি। তিনি এবার উঠে দাঁড়াতেই তাঁর ছিন্ন ভিন্ন কাপড়খানার দিকে চেয়ে মুখ ফিরিয়ে দাঁড়ালুম। তিনি বললেন, এ বাড়ির ঠিকানা তুমি আর কাউকে দিও না বাবা। এমন সময় মিনু এসে দরজার কাছে চঞ্চল হাসি মুখে দাঁড়ালো। বললে, মা মা শুনছ? এই নাও একটা আধুলি, হরিশবাবু দিল। মিনুর মাথার চুল এলোমেলো, পরনের কাপড়খানা আলুথালু, মুখখানা রাঙা, গলার আওয়াজটা উত্তেজনায় কাঁপছে। অত্যন্ত অধীরভাবে পুনরায় সে বললে, যোগিন মাস্টার বললে কি জানো মা, আজ রাত্রিরে গেলে সেও 8 আনা দিতে পারে। পিসিমা অলক্ষ্যে আমার মুখের দিকে একবার তাকিয়ে ঝংকার দিয়ে বললেন, বেরো বেরো হারামজাদি এখান থেকে, ঝেঁটিয়ে মুখ ভেঙে দেবো তোর। মিনু যেন এক ফুৎকারে নিভে গেল। মায়ের মেজাজ দেখে মুখের কাছ থেকে সরে গিয়ে এসে অনুযোগ করে কেবল বললে, তুমি তো বলেছিলে। হাড়ু ওপাশ থেকে চেঁচিয়ে উঠল, ফের মিছে কথা বলছিস মিনু? এখন তোকে কে যেতে বলেছিল?
মা তোকে রাত্রিরে যেতে বলেছিল না? পিসিমা ব্যস্তভাবে বললেন। নলিনাক্ষ, তুমি বড্ড হঠাৎ এসে পড়েছো বাবা, এখন ভারী আতান্তর, তুমি ঘরে গিয়ে বসো গে। ধীরে ধীরে ঘরের ভিতর এসে তক্তার মলিন বিছানাটার ওপর বসলুম। গলার ভিতর থেকে কি যেন একটা বারংবার ঠেলে উঠছিল। সেটার প্রকৃত স্বরূপটা আমি কিছুতেই বোঝাতে পারবো না। আমি এই পরিবারে মানুষ, আমি এদেরই একজন, এই আত্মীয় পরিবারেই আমার জন্ম। অথচ আজ মনে হচ্ছে এখানে আমি নবাগত, অপরিচিত ও অনাহুত একটা লোক। যারা আমার পিসিমা ছিল, ভগ্নী ছিল, যাদের চিরদিন আপনার জন্য বলে জেনে এসেছি, আর তারা নয়। এরা বউবাজারের বিনোদবালাদের সহবাসী। এরা সেই আগেকার সম্ভ্রান্ত পরিজনদের প্রেত মূর্তি। মনে ছিল না জানালাটা খোলা। বউবাজারের পথের একটা অংশ এখান থেকে চোখে পড়ে, যেখানে অসংখ্য যানবাহনের জটলা, ট্রাম, বাস, মোটর, গরুর গাড়ি আর মিলিটারি লরির চাকার আঁচড়ানির মধ্যে শোনা যাচ্ছে অগণ্য মৃত্যুপথযাত্রী দুর্ভিক্ষ পীড়িতদের আর্তরব। জঞ্জালের বালতি ঘিরে বসে আছে কাঙালিরা। পরিত্যক্ত শিশুর কঙ্কাল গোঙাচ্ছে মৃত্যুর আশায়। স্ত্রীলোকদের অনাবৃত মাতৃবক্ষ অন্তিম ক্ষুধার শেষ আবেদনের মতো পথের নালার ধারে পড়ে রয়েছে। জানালাটা বন্ধ করে দিয়ে এদিকে মুখ ফেরাবো, এমন সময় শুনি হাড়ু আর মিনুর কান্না। পিসিমা একখানা কাঠের চেলা নিয়ে তাদের হঠাৎ প্রহার আরম্ভ করেছেন। উঠে গিয়ে বলবার ইচ্ছে হলো, তাদের কোনো অপরাধ নেই। নিরপরাধকে অপরাধী করে তোলার জন্য দিকে দিকে যেসব ষড়যন্ত্রের কারখানা তৈরি করা হয়েছে, ওরা সেই ফাঁদে পা দিয়েছে এই মাত্র। কিন্তু উঠে বাইরে যাওয়ার আগেই বাইরে শোনা গেল কলকণ্ঠের সম্মিলিত খলখলে হাসি। সেই হাসি নিকটতর হয়ে এলো। ঘরের কাছাকাছি আসতেই দেখি বিনোদবালার সঙ্গে শোভনা। আমি তাকে ডাকতেই সে যেন সহসা আঁতকে উঠল। অঙ্গারের প্রথম পর্বে আজ এতটুকুই। খুব শীঘ্রই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। শেষে থাকছে তার কিছু ঝলক। কি ছোট দাদা, তুমি ঠিকানা পেলে কেমন করে? তোদের চলছে কেমন করে? কই বিনোদ কোথা গেলে? মান সম্ভ্রম। শোভনা যেন আর্তনাদ করে উঠল। কে বলেছে প্রাণীর চেয়ে মান বড়? শোভনা গর্জন করে বললে, পেটের মেয়েরা যে তোমার পেটে অন্ন জোগাচ্ছে, তার জন্য লজ্জা নেই তোমার? তবে আমি হাটে হাঁড়ি ভাঙবো শোভা, উচ্চ কণ্ঠে বললেন নলিনাক্ষ। প্রথম পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।